নমস্কার, আমি বিজু স্টাডি গাইড ক্লাসে আপনাদের স্বাগত। নমস্কার সুখেন্দ্রবাবু, আমি আপনার কাছে বর্তমান রাজনীতির ব্যাপারে কিছু প্রশ্ন করব, তার উত্তর আপনি দিবেন আপনার মতো। হ্যাঁ, ঠিক আছে। আমার সাধ্যমতো যতটা জানি, যতটা বলার সম্ভব হয় আমি সবাইকে বলবো। আমি এসোসিয়েট কমিউনিস্ট দলের একজন কর্মী একটা স্তরে। আমি সবাইকে অনুরোধ করবো, বিজুকে তো করবই, এই বইটি সংগ্রহ করার জন্য। আমাদের দলের কর্মীদের কাছ থেকে পাওয়া যাবে। এই দলটিতে আমাদের বর্তমান সাধারণ সম্পাদক অমিয় প্রকাশ ঘোষের বক্তব্য বিস্তারিত দেওয়া আছে। এটা পড়লে জানা যাবে আমরা শুধু নির্বাচন বলে না, সাধারণভাবে আমাদের দেশে শুধু না, আন্তর্জাতিক ক্ষেত্রেও রাজনীতি সম্পর্কে আমাদের কি বক্তব্য, আমাদের দৃষ্টিভঙ্গি, এই সবটাই বইটা আছে আর কি। হ্যাঁ, ফলে সবাইকে অনুরোধ করব বইটা পড়ার জন্য। মানে রাজনীতি বলতে আমাদের দেশে এসে গেছে এখন শুধু ভোট, এইটা নিয়েই যেন মাতামাতি। ভোট হয়ে গেল, তারপরে রাজনীতি নিয়ে কোনো আলাপ আলোচনা নেই আর কি। আজকে সবচেয়ে যেটা বড় সমস্যা দেশের সামনে, বেকার সমস্যা, তার সমাধান করতে হবে। সাংস্কৃতিক অবক্ষয় এমন জায়গায় চলে গিয়েছে, মারাত্মক, ভাবাই যায় না। অথচ এই নিয়ে তথাকথিত বড় বড় দলগুলোর নেতাদের মাথাটা চাপে বলে মনে হয় তাদের টিভির চ্যানেলে আসর জাকিয়ে বসে ঘন্টার পর ঘন্টা আলোচনা হয়। অথচ এইগুলো আলোচনা করতে চাকরির হচ্ছে না কেন, চাকরি করে পাওয়া যাবে, এরকম কেন চলছে, সাংস্কৃতিক মানটা এই জায়গায় চলে গেল কেন, কি কারণে, এর সমাধান কোন পথে, এইগুলো কিন্তু আলোচনা হয় না। ফলে এরপর এছাড়াও বিজেপি অন্য যে প্রশ্নগুলো করলে উচ্চ বিদ্যালয়ের সাধারণভাবে একটা ভূমিকা হিসেবে আমি কয়েকটা কথা বললাম আর কি। আমরা মনে করি ভোটের মাধ্যমে মানুষের কোনো সমস্যার সমাধান সম্ভব নয়। ভোটে দাঁড়ায় কেন? ভোটে দাঁড়ায় সত্যকে তুলে ধরবার জন্য। আমরা চাই, মনে করি আমাদের দেশটি ভোট দিয়ে হবে না কেন, ভোট দিয়ে কী হয়, ভোট দিয়ে মন্ত্রী পাল্টায়, কিন্তু দেশটা চালায় কারা? আমরা মনে করি আমরা মার্কসবাদ লেনিনবাদের নীতিতে বিশ্বাসী। আমাদের দলের নাম এসোসিয়েট কমিউনিস্ট। তিনি লেনিনের শিক্ষা ভিত্তিতে বলেছেন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ এবং মিলিটারি, এই যে তিনটি স্তম্ভ, এই তিনটি স্তম্ভের ওপরে এই দেশ দাঁড়িয়ে আছে, এই রাষ্ট্র দাঁড়িয়ে আছে। মন্ত্রীদের কাজ কি? মন্ত্রীদের কাজ হচ্ছে এরা পলিটিক্যাল ম্যানেজার। মানে কি না, এই তিনটি স্তম্ভ যাতে পুঁজিপতি শ্রেণীর হয়ে কাজ করে, কর্পোরেট ক্যাপিটালের হয়ে কাজ করে, সেটা দেখা তাদের কাজ। এই জন্যই তেমন লোককেই তারা সরকারে বসায়, সাধারণ মানুষের হয়ে নয়। একসময় বলা হতো ডেমোক্রেসি মিনস গভর্নমেন্ট অফ দি পিপল, ফর দি পিপল অ্যান্ড বাই দি পিপল। এখন এটা মানে দাঁড়িয়ে গিয়েছে গভর্নমেন্ট অফ দি কর্পোরেট ক্যাপিটাল, বাই দি কর্পোরেট ক্যাপিটাল, ফর দি ক্যাপিটাল কর্পোরেট ক্যাপিটাল। আপনারা আমার কাছে শোনার দরকার নেই, আমি অত মুখস্থ রাখিও না, খবরের কাগজে বেরিয়ে গেছে। এখন যারা ভোটে দাঁড়িয়েছেন লোকসভায়, তাদের মধ্যে কতজন কোটিপতি, শুধু কয়েকশো কোটির মালিক, আপনারা খোঁজ দিন। তো যারা কয়েকশো কোটি টাকার মালিক, তারা রামা কৈবর্ত আর হাসান শেখার খবর রাখবে? তাদের দিন চলে কিনা, খায় কীভাবে, কিছু খবর রাখবে তারা? এটা কত চালু হয়ে গেছে। তো আমরা রাজনীতি বুঝি না, আপনারা সবাই এটা বলেন।
রাজনীতি বোঝেন না, এই কথাটা বলে আপনাকে ঠিক করছেন। জিনিসের দাম বাড়লে বুঝতে পারেন না, ঘরে ঘরে বেকার, এটা বোঝেন না। মা বোনেদের অত্যাচার হচ্ছে, বোঝেন না। 4 বছরের বাচ্চা বা এমনকি 6 মাসের বাচ্চা থেকে শুরু করে 60 বছরের বৃদ্ধা, 80 বছরের বৃদ্ধার উপরে পর্যন্ত পাশবিক অত্যাচার, ধর্ষণ হচ্ছে, এটা বোঝেন না। তাহলে আপনাদের কি জানা উচিত না এগুলো কেন হচ্ছে? আপনারা জানতে চান না, বুঝতে চাইবেন এগুলো হচ্ছে কেন। এগুলো হচ্ছে বহু সময় দেখা যায় শাসক দল যারা থাকে তাদের আশ্রয় থাকার জন্য এই অপরাধীরা রক্ষা পায়, বেঁচে যায়। তাহলে সেই শাসক দল এই সমস্ত অপরাধীদের রক্ষা করে কেন, এগুলো জানবার চেষ্টা করুন, তাহলে রাজনীতি বোঝা হবে। রাজনীতি যদি না বোঝেন তাহলে কিন্তু কোনোদিনই সঠিক সত্য সন্ধান পাবেন না। আপনার রাজনীতি করতে হবে না, শক্ত রাজনীতি আমাদের দেশে অর্জন করে, খনিজ অর্জন করে, কিন্তু আপনারা কিছু জানেন। বললাম, এরপরে বিজু কি জানতে চাইছো বলো। বর্তমানে যে রাজনৈতিক অবস্থা, সেটি কি গণতন্ত্রের পথে আছে নাকি একনায়কতন্ত্রের পথে চলে আছে, এই সম্পর্কে আপনি কি বলেন? আইনগতভাবে গণতন্ত্র বলছে, কিন্তু আমরা মনে করি একনায়কতন্ত্র বা স্বৈরাচারই চলছে, এটাই মনে। তাদের স্বৈরাচার পুরোপুরি বুর্জোয়া শ্রেণীর স্বৈরাচার। কর্পোরেট হাউসের অঙ্গুলে এলনি তারা যা চাইছে সেটাই হচ্ছে সমস্ত ক্ষেত্রে, শিক্ষা থেকে শুরু করে সব জায়গায়। আজকে শিক্ষার কথাটা হঠাৎ মনে এসে গেল বলে বলছি, প্রতিটি ক্ষেত্রে কর্পোরেট পুঁজি তার হাত। এই যে সংবাদপত্রে বেরিয়েছিল স্কুল পশ্চিমবাংলায় ছিল না, গোটা দেশে উঠে যাচ্ছে। আসলে কি কারণ? ছাত্রছাত্রী নেই, ছাত্রছাত্রী নেই, কি করবো, স্কুলগুলোকে কি হবে? আসলে তা না, আসল হচ্ছে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থাটা পুরোপুরি বেসরকারি হাতে চলে যাচ্ছে। খুবই দুর্ভাগ্যের বিষয়। কিন্তু সূত্রপাত হয়েছিল রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী, সেই সময় তিনি তখন বলেছিলেন, নিউ এডুকেশন পলিসি চালু করেছিলেন, এবং সেখানে একটা কথা ছিল তার বলা, এডুকেশন ইজ এ ইউনিক ইনভেস্টমেন্ট। শিক্ষা হচ্ছে একটা অতুলনীয় বিনিয়োগের জায়গা, টাকা লাগানো। আমরা তুমি দেখো সমস্ত ক্ষেত্রে এইটাই চলছে, এমনকি মেডিকেল সায়েন্স পর্যন্ত, মেডিকেল কলেজগুলো সেগুলো চলে গেছে। আজকে মেধা দেওয়া হয় না, কেউ যদি 1 কোটি টাকা দেয় কোনো বড় লোকের ঘরে ছেড়ে, তাকে পরীক্ষা না দিয়ে মেডিকেল কলেজে অ্যাডমিশন নিয়ে নেওয়া হচ্ছে। ইঞ্জিনিয়ারিং, মেডিকেল সায়েন্স সব জায়গাতেই বেসরকারি, সব জায়গায়। এই স্কুলগুলো থাকবেই না, স্কুলও উঠে যাচ্ছে। আপনারা যদি মধ্যে যদি শিক্ষক থাকেন, তিনি তৃণমূলেরই হন, বিজেপিরই হন, যেই হন, তাহলে দেখবেন আপনারা যে শিক্ষকতা করছেন চাকরি থাকবে, হয়তো আপনার জীবনের সাথে থাকবে, তারপরে থাকবে। চোখের সামনে যে সাধারণ স্কুলগুলো দেখছেন এখনও থাকবে। এখনই দেখুন না, এখন দিয়ে দেখুন, আমার কথা শুনতে হবে না, কোন স্কুলে ছাত্র কটা আছে, পাশাপাশি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর ছাত্র কত, খায় না খায়, ধার দেনা করে হোক, যে করে হোক, ছেলেকে মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে দিতে হবে। এটা হলো শিক্ষার দিক। পশ্চিমবাংলার সরকার পশ্চিমবাংলায় তো স্মার্ট মিটার বসাবে এবং এই হারে ইলেকট্রিকের বিলও চালাবে। মারাত্মক হারে ইলেকট্রিকের বিল বেড়ে গেছে, ভাবাই যাবে না কোথায় চলে গেছে। এবং তাদের শিক্ষা দিক চালু করছে, সমস্ত শিক্ষার সিলেবাস সব চেঞ্জ হয়ে গেছে, সেমিস্টার পলিসি সিস্টেম এখানে চালু হচ্ছে। তাহলে এগুলো শিক্ষা, বিদ্যুৎ, চাকরি, চাকরি কোথায় কোথায় চাকরি? কত গালে মারা কথা বলেছে, প্রত্যেক বছর 2 কোটি করে চাকরি দেওয়া হবে। কালকে পরশু দিয়ে দেখলাম আসনের মধ্যে কয়েক লাখ চাকরি দিয়েছে। কত বছর পার করে গেছে ভাবুন একবার। এত বছরে 2 কোটি করে চাকরি দিলে 10 বছরে 20 কোটি হয়, কোটির ঘরে যেতে পারেনি। রেলটা ইতিমধ্যেই অনেক জায়গাতে বেসরকারি মালিকদেরকে ছেড়ে দিয়েছে, বহু জায়গায় ছেড়ে দিয়েছে।
তাহলে সেখানেও চাকরি হবে না। সেখানে যেখানে ছিল এক সময় 25-30 লাখ চাকরি থাকতো, কাজ থাকতো, তারা কোথায় আছে? সেখানে বেসরকারি প্রতিটি ক্ষেত্রে, প্রত্যেকটি ক্ষেত্রে বেসরকারি বালিকারা হাতে চলে যাচ্ছে। তো এই অবস্থায় আপনার কাজের ব্যাপারটা কি হবে? প্রশ্ন কোনো বলে যায় এই একই জিনিস, যেখানে যে গভর্নমেন্টে থাকুক, কোথাও সিপিএম, কোথাও তৃণমূল, কোথাও কংগ্রেস, কোথাও বিজেপি, সকলেরই যে কথা বলে সব ছেলেরা একরা, সব জায়গায় তারা কিন্তু বেসরকারি মালিক, কর্পোরেট হাউসে কাজ করছে সমস্ত জায়গায়। ফলে যেটা বলতে চাইছিলাম যে পুঁজিপতির স্বার্থে দেশটা চলছে, এখানে গণতন্ত্র কিছু নেই। ভোটের দিন ভোটে যাচ্ছে, 5 বছরে একবার যান, ওইটুকুই। কিন্তু দেশের শিক্ষা ব্যবস্থা কি হওয়া উচিত, কোন কোন বিষয়ে পড়ানো উচিত, কিভাবে পড়ালে ভালো হয়, এ নিয়ে আপনাদের মতামত চাওয়া হয়। বিদ্যুতের রেট কত হলে ভালো হয়, আপনাদের মতামত চাওয়া হয়। চাকরির ক্ষেত্রে কি হলে সুবিধা, আপনাদের মতামত চাওয়া হয়। কোনো ক্ষেত্রে নেই। আমি একটা কথা বলি, স্বাস্থ্য চিকিৎসা সরকারি ব্যবস্থা প্রায় উঠে যাওয়ার মুখে। চাকরির ক্ষেত্রে যখন সরকারি চাকরি পায় শেষ, আর চাকরি নেই। এবং এক সময় বলেই দিয়েছিল চাকরি কেন হবে না, যোগ্যতা চাকরি হবে, যোগ্যতা চাই, চাকরির যোগ্যতা চাই। তা আমি এর সঙ্গে প্রশ্ন করি, এই যোগ্যতাটা কি হলে যোগ্য হবে একটু বলুন তো, কি করলে যোগ্য হবে? যে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বেকার যুবক যুবতী ঘরে বসে আছে, অলস, কর্মহীন, তাদের অপরাধটা কি? তারা বিশাল বিশাল যোগ্যতা, মানে আপনাদের কথায় অন্য যোগ্যতা জানি, তারা তো কেউ গ্র্যাজুয়েট, কেউ MA, কেউ MSc, কেউ কম্পিউটার সায়েন্স করেছেন, আর অনেক অনেক বহু জিনিস শিখে। তারা যোগ্য নন কেন? তার উত্তর কি? যোগ্যতার মাপকাঠিটা কি? আর মোদী তারা বিশ্বে ফিরতে বলেছিলেন বছরে বছর 2 কোটি চাকরি দেবেন, এখনো বলছেন চাকরি দেবেন। তার কি জবাব, তার কি উত্তর? ফলে যে কথাটা কিছু বলেছিল গণতন্ত্র কিছু নেই, কিছু না। গণতন্ত্র থাকলে আজকে এরকম পরিস্থিতি থাকতই না। আজকে মানুষের দুর্দিন হাহাকার, বলা হচ্ছে দেশের উন্নতি হচ্ছে, দেশ এগিয়ে চলেছে, সেরকম আজকে বলা হচ্ছে আমাদের দেশ খুব শীঘ্রই 3য় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। তাতে নামা পরিবর্তন আসলে সেকে কি লাভ হবে? ঘরে ঘরে চাকরি হবে, মা বোনদের সম্মান থাকবে, ছাত্রছাত্রীরা লেখাপড়ার সুযোগ পাবে, ঘরে ঘরে চাকরি হবে, তা হবে কি? তো 3য় বিশ্বের ইয়ে হবে, তাদের কি আজকে তারা কেউ অন্যতম ধনীদের তালিকায় ঢুকে গিয়েছে, তারা কেউ দশম ব্যক্তি, কেউ দ্বাদশ ব্যক্তি, কেউ 3য় ব্যক্তি, সে অবস্থা চলে গেছে। সেটাতে আমরা কি করবো? আমাদের লাভ কি? এই কথা আজকাল খুব শোনা যাচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে। তো আমরা বুঝতে পারছি দেশ এগিয়ে যাওয়ার মানে কি? দেশ যত এগোবে ততই ঘরে ঘরে মানুষ খেয়ে পরে বাঁচতে পারবে, তবে দেশ এগিয়ে যাওয়ার কথা মানে হয় না, কোনোই মানে হয় না। আর এই সঙ্গে একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, বিজু হয়তো আমাকে একটা জিজ্ঞাসা করতে, আগে বলে দিচ্ছি। বলছিল দেশের অর্থনৈতিক বিষয়টাই হবে নির্বাচনে ভোটের প্রচার। এখন কি দেখছি আমরা, সব কিছু ছেড়ে দিয়ে সাম্প্রদায়িক ভেদাভেদ নিয়ে প্রচার করছে, সেই মুসলিম বিরোধী প্রচার, মুসলিম বিদ্বেষী প্রচার। আমাদের দেশের যারা বড় মানুষ, তাদের কার কাছ থেকে শুনেছেন হিন্দু মুসলিমদের বিরুদ্ধে এই ধরনের বিসর্জন করতে? হিন্দু মুসলিম একই দেশে, একই একই দেশের মধ্যে আমরা আছি। নজরুল ইসলামের কত সুন্দর গান, মোরা একই বীজের দুটি হিন্দু মুসলমান, এই গানটা ভুলিয়ে দিচ্ছে। আবার দেখুন আশ্চর্য হচ্ছে, নানান অর্থনৈতিক কারণে কিন্তু মুসলিম অধ্যুষিত রাষ্ট্রগুলির কাছে তিনি যাচ্ছেন,
কিছুদিন আগে দেখলেন মন্দির পর্যন্ত প্রতিষ্ঠা করেছে। আর অন্যদিকে বলতে হবে সবচেয়ে জঘন্য, আপনারা যারা শুনছেন আমাদের এই কথা আলোচনা, ওনার উপযোগী হচ্ছে নাও আমাদের বিচারে কি অপমানের কথাবার্তা শুনুন। আপনাদেরকে তারা মনে করে আপনার ঘাসে মুখ দিয়ে চলেন, অর্থাৎ আপনাদের মাথায় বুদ্ধিশুদ্ধি কিছু নেই। মুসলিমদের ঘরে জনসংখ্যা বেশি, কারণ কি তাদের একাধিক বিবাহ। এত করে হাস্যকর কথা, সংখ্যা বেশি, আর মুসলিমদের সংখ্যা বেড়ে যাবে এক সময়। এটা বারবারই বিষয়টা দেখা রেখেছে এসেছে। তবুও আপনাদেরকে মূর্খ মনে করেন বলে, অজ্ঞ মনে করেন বলে, বুদ্ধির মনে করেন বলে এই কথাগুলো সকলেই একই বক্তব্য। তাহলে তাদের দলে যে নেতা আছে, মন্ত্রী আছে, কর্মী, তাদের নিয়েছেন, মন্ত্রী নেননি, কর্মী নিয়েছেন কেন? অনেকে অনেক পদেও তো বসেছেন। মুসলিম ধর্ম দেশগুলো সেসব দেশে যাচ্ছেন না, তাদের কাছে যাওয়া উচিত না, উচিত না যাওয়া। ফলে হিন্দু মুসলিম চলে আগে বলেছি আমি, ব্রিটিশদের যে পলিসি ছিল ডিভাইড অ্যান্ড রুল। আপনারা যারা একসময় বঙ্গভঙ্গ করতে চেয়েছিলেন, লর্ড কার্জন তখন ভারতকে বাংলাকে ভাগ করে। কেন? কারণ এখানে বিপ্লবী আন্দোলন সবচেয়ে বেশি হতো। দুটো দেশকে যদি আলাদাকে ভাগ করে দিই, আলাদা রাজ্য করে দিই, তাহলে ওদের মধ্যে দূরত্ব তৈরি হবে, ফলে পারবে না। তখন কি হলো, গোটা রাজ্য জুড়ে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হলো। তার নেতৃত্বে এগিয়ে গেলেন রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং। আর নজরুল ইসলামের যে কবিতা জানেন আপনি, কান্দারি হুঁশিয়ার, বিখ্যাত নেতাজি সুভাষচন্দ্র বসু উচ্ছ্বসিত প্রশংসা করেছেন এই কবিতাটা। বলেছেন আমি বহুদিন ধরে বহু দেশ ঘুরে বহু ভাষায় গান শুনেছি, তা এত সুন্দর গান, এই গানটি বিশেষ করে কান্দারি হুঁশিয়ার, এই গানটি, এরকম গান আমি কোথাও শুনিনি। তাতে কি ছিল, হিন্দুরা আর মুসলিম ওই জিজ্ঞাসা কোন জন, কান্ডারি বোধ সন্তান মোর, ডুবিছে মানুষ যায় না সন্তরণ। তাই ছিল। তাহলে কত বড় মনের মানুষ নজরুল ইসলাম বলছেন, আজও পরীক্ষায় জাতির অথবা জাতের পরিবেশটা, তুমি হিন্দু মুসলিম জাতির টান করবে না জাতি গোটা ভারতবর্ষের টান করবে, কোনটা? আজ আপনাদের সবার সামনে এই পরীক্ষা। আপনারা এই কর্পোরেট ক্যাপিটালের হাতে ছেড়ে দেবেন, তাহলে সবাই চোখ বুঝে নিজেদের পক্ষে দাঁড়ান। একদম বরাবর হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা এসব বিরোধী ছিল, বরাবর। তিনি বলতেন হিন্দুদের সংখ্যা অধিক বলে এটাকে হিন্দু রাষ্ট্র করতে বলে যারা বলছে, এই সমস্ত সর্বৈব অলস চিন্তা। উভয় সম্প্রদায়ের সমস্যা একই, বেকারি, দারিদ্র, অনাহার, অশিক্ষা সবাই বলতে আছে। বরং কি একজন জমিদার আর একজন গরিব চাষির চেয়ে দুই সম্প্রদায়ের গরিব চাষির মৈত্রী বন্ধুত্ব অনেক বেশি প্রকার। সম্পদ আলাদা হলো এটা দূরের বিষয়। ফলে আজকে খুব সংকটের মধ্যে আমরা দাঁড়িয়েছি, এটা বোঝা দরকার। আজকে দেশটাকে, এত বড় একটা দেশ, এত ঐতিহ্যশালী, সমস্ত কিছু ভুলিয়ে রেখেছে বিজেপি। খুব দুঃখ হয়, কষ্ট হয়, যারা শিক্ষিত বলে বড়াই করেন, বড় বড় ডিগ্রিধারী, তারা আবার বিজেপি গা ভাসাচ্ছেন না থেকে। তাদের সমস্ত কথা বলতে মিথ্যা আছে, এটা যদি তারা বুঝতে না পারেন, তবে সাধারণ মানুষকে তারা কিভাবে পথ দেখাবে, এটাই বোঝা খুব দুর্দিন সাধারণ মানুষের সামনে। এই হিটলারের ভাবশিষ্য কিন্তু আজকে দেশের ক্ষমতা অধিষ্ঠিত। হিটলারের মধ্যে সে হতে চাইছে, যেহেতু মনে রাখবেন আজ হোক কাল হোক যাকে হোক তারা করবেই। হিটলারই তাদের
মডেল তাদের সামনে। আমি প্রশ্ন করব, আপনারা কি এটাই হতে চাইছেন? সেক্ষেত্রে আমি বলবো, আমাদের দেশে যারা বড় মানুষ, রাজা রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, আবার ওদিকে ধরুন ভগৎ সিং, জ্যোতিবারাও ফুলে, এদের কারোর প্রতি সত্যিকারের সম্মান শ্রদ্ধা কিন্তু জানানো হবে না। মানুষ বলে পরিচয় দিতে পারবো না আমরা। সর্বনারায়ণ বর্ণের কমরেড শিবদাস ঘোষ, যিনি আমাদের দলের প্রতিষ্ঠা, তিনি বলছেন ফ্যাসিবাদ দেশে প্রতিষ্ঠিত হলে মানুষ বলতে কিছু থাকবে না, কারণ ফ্যাসিবাদ মানুষ হওয়ার প্রক্রিয়াকেই বাধাগ্রস্ত করে, ধ্বংস করে। ফ্যাসিবাদ কি? ফ্যাসিবাদ মানে শুধু অত্যাচার, অনাচার, ভয়ঙ্কর রকমের অত্যাচার শুধুই কেউ বোঝে না। ফ্যাসিবাদের চোখ খুবই খুব ছোট্ট করে বলতে গেলে আমরা সিদ্ধান্তের বক্তব্য অনুসারে একদিকে বিজ্ঞানের কারিগরি দিক, আর একদিকে অধ্যাত্মবাদের সংমিশ্রণ। এই দুটোর সংমিশ্রণ হচ্ছে ফ্যাসিবাদ। হাজার যুগের পুরনো যত ভাবনা, ধারণা, কুসংস্কার, ধর্মীয় রীতিনীতি তাকে সামনে নিয়ে আসা, সেগুলোকে জীবনে ধ্যান করো তোমরা, এই নীতি নিয়ে আসা, এই হচ্ছে ফ্যাসিবাদ। তাহলে হিটলারের সঙ্গে এদের বক্তব্য মিল পাচ্ছেন না। আবার বলছি, আপনারা কি নতুন হিটলার গড়ে উঠুক, ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত চাইছেন না? সামনে অন্ধকার না, এটাও বলবো আমি। কথাটা মনে রাখবেন, এরা খুব চেষ্টা করেছিল দেশের মানুষের মধ্যে হিন্দু জাগরণটা ঘটাতে পারবে। সবাই বলবো আমরা হিন্দু রাষ্ট্র চাই, কিন্তু তারা সমীক্ষা রিপোর্ট আপনারা দেখেছেন, একটা সমীক্ষা রিপোর্ট সম্প্রতি বেরিয়েছে। তাদের আগে সংখ্যাগরিষ্ঠ মানুষ সমস্ত জাতি দলের মধ্যে গোটা দেশ জুড়ে তারা বলছে না, এটা শুধুমাত্র হিন্দুদের রাষ্ট্র নয়, হিন্দু মুসলিম থেকে শুরু করে সমস্ত জাতি সম্প্রদায়ের নিয়ে আমরা থাকতে চাই, আমরা সবাইকে নিয়েই চলতে চাই, এটাই তারা বলেছে। এটাতে বিজেপি খুব পূর্ণ হয়েছে এই কথা বলার জন্য। ওরা যতই বলুক পারেনি। আর আমরা গোটা দেশে এই বন নিয়েই মানুষের মধ্যে গণ আন্দোলন, সাংস্কৃতিক আন্দোলন আমরা গড়ে তুলছি। একদিকে পুঁজিপুরে শ্রেণী, হাতে গোনা কয়েকটি, আর একদিকে কোটি কোটি খেটে খাওয়া সাধারণ মানুষ, যাদের সহায় সম্বল বলতে শুধু দুটি হাত, শ্রমশক্তি তাদের একমাত্র অবলম্বন। খেটে খেয়ে যদি রোজগার হয় তবে খেতে পাবো, নাহলে খাওয়ার জুটবে না। এই কোটি কোটি মানুষের, সাধারণ মানুষের মুক্তির জন্যই আমরা চাইছি। আজকে ভোট এসছে, কোটি কোটি টাকা খরচ হচ্ছে, মদ খাওয়াচ্ছে, মাংস খাওয়াচ্ছে, মানুষের ধরে গেছে, ভোট শেষ হয়ে যাবে, বাবুদের দেখাই পাওয়া যাবে না। এই গুণের দিক থেকে উন্নত তারাই তো একদিন গোটা বিশ্বকে পথ দেখাবে। আপনি ভেবে দেখুন, কোপার্নিকাসের কথা কিন্তু রাজনীতি ছিলেন না, ভূগোলের একটা আবিষ্কার করলেন। কি বললেন? তোমরা যে বলছো সূর্য ঘোরে, পৃথিবী স্থির, সম্পূর্ণ মিথ্যা কথা। বলেন পৃথিবী ঘুরছে। 500 বছর লেগেছে এই কথাটা হজম করতে ধর্মীয় পুরুষদের। আমি কি মিথ্যা কথা বলছি? তো কোপার্নিকাস সেদিন কজন ছিল? একা তো। আর পৃথিবীতে সেই সময় কত মানুষ ছিলেন ভাবুন তো। সংখ্যা দিয়ে কখন সত্য মিথ্যা নির্ধারণ হয়? এই বাস্তব যে বিচার করবেন, তো সংখ্যা দিয়ে কখনো কিছু ঠিক হয় না, কোনদিন হয়নি, কোনদিন হয়ও না। এই দিক দিয়ে বিচার করবেন, সত্য কি বাস্তব কি, সেটা দিয়ে। কুসুম পয়েন্ট বলে যায়, আপনারা যারা জ্ঞান চর্চা করেন তারা জানেন আমাদের দেশটা হিন্দু রাষ্ট্রের নামে কর্পোরেট পুঁজির হাতে মহাশাসনে পরিণত পেতে চান। বিকাশ সমস্যা, নারী নির্যাতন, নারীর কলঙ্ক, শিশু হত্যা, হিন্দু মুসলিম নামের ছিলই,
প্রকৃতির বুকে আজকে যে ঘটনাগুলো ঘটছে এগুলো কি ছিল? হঠাৎ করে একটা দেশে বন্যা, হঠাৎ করে একটা দেশে দুর্ভিক্ষ, এগুলো তো ছিল না। বন্যা হচ্ছে খরা হচ্ছে, কেন? এগুলো তো ছিল না আগে। এগুলো হচ্ছে কেন? কারণ গোটা পৃথিবীটা কর্পোরেট ক্যাপিটালের চালিত যে দেশগুলো, প্রথম সারির যে দেশ আমেরিকা, জার্মানি ইত্যাদি, তারা প্রকৃতি জগৎটাকে ধ্বংস করে দিয়েছে। ওজন স্তর বলে যেটা থাকে সেটা নষ্ট হয়ে গেছে। ফলে আজকে আর প্রকৃতিকে কোনোভাবে শান্ত করা যাচ্ছে না। যখন বৃষ্টি হচ্ছে, যখন আমাদের দেশে এরকম আবহাওয়া ছিল কি? ছিল না তো। এখন চলে গিয়ে চরম মহাপন্ন জায়গায় নতুন নতুন করে মরুভূমি সৃষ্টি করে মনে হচ্ছে। আর সমুদ্রের জল বাড়ছে, বহু শহর, বহু দেশ সমুদ্রে চলে যাবে। এগুলোর জন্য এই খবর কাগজ দেখে মানুষের লোভের শিকার, একবার দেখে না পুঁজিপতিদের লোভের শিকার, এটা কিন্তু দেখে না। চিঠিপত্র দেখে চালানো হয়ে যায় লোভের শিকার। লোকটা মানুষের মানুষ বলে বলতে হবে। যে কোনো মানুষকে এটা করছে, গাছ কাটা হচ্ছে, গাছগুলো কাটছে কে? কাটতে দিচ্ছে কারা? একটু আইন আছে গাছ কাটা যাবে না, কাটছে কারণ কি করে কাটতে পারছে? এগুলোর উত্তর কোথায়? এসব উত্তর তো নেই। ফলে প্রকৃতি জগৎটাকে পর্যন্ত আজকে ধ্বংস করে ফেলছে পুঁজি পরিস্থিতি। এই রাজনীতির সঙ্গে এই সমস্ত কিছু মিশে আছে। রাজনীতি মানে শুধু ভোট নয়, রাজনীতি মানে শুধু বক্তৃতা নয়, রাজনীতি মানে শুধু সরকার গঠন নয়, রাজনীতির সঙ্গে গোটা জীবনের প্রত্যেকটা নীতি মিলেমিশে আছে। যা কিছু দেখছে সব কিছু। ফলে এই দিকে বিচার করতে হবে। আজকাল পড়াশোনার অভ্যেস অনেকেরই চলে গেছে। অনুরোধ করবো নতুন করে সে অভ্যাস করে তুলুন। আপনি মানে ক্ষতিগ্রস্ত হবেন না, লাভবান হবেন। নতুন নতুন জ্ঞান আপনাদের অর্জন হবে। এইটুকুই আমি বলতে পারি। বর্তমানে অবস্থায় সবকিছু প্রাইভেটিকরণ, প্রাইভেটিকরণ বা বেসরকারিকরণ যদি করা হয়, এতে আপত্তিটা কোথায়? এতে আপত্তি হচ্ছে সাধারণ মানুষের ক্ষমতার বাইরে চলে যাবে সবকিছু। এই যে লেখার বললাম, পড়াশোনার দিকটা আগে এতদিন ছিল সাধারণ স্কুলে পড়েছি, সেখানে পয়সা করি, বইপত্র কেনা কি এমন করে দিত। এখন সেখানে কত খরচ হয়ে গেছে। দেশে এই কারণে শিক্ষা দীক্ষা গেল, চিকিৎসা, হাসপাতালে গেলে ওষুধ পাওয়া যাবে, নার্সিংহোমে যেতে হবে, সেখানে একটা বেড ভাড়া হচ্ছে দিনে 4,000 টাকা। তাকে বাইরে যদি অসুস্থ হয়, তাকে যদি হাসপাতালে রেখে খরচ হতো, তার বদলে যদি নার্সিংহোমের সাহায্য নিতে যায়, ওই টাকা দিতে পারবো আমরা? আমার সমাজ যদি বলতে পারবে সম্ভব কি? সম্ভবই না। শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, বেসরকারি মালিকরা কি চাইবে? লাভের অঙ্ক বাড়াচ্ছে। বেসরকারিকরণ মানে হচ্ছে মানুষ যে কাজ করছে, কাজ তার পাবে না কোথাও, কাজই থাকবে, চাকরি থাকবে না, মানুষ বাঁধবে কি করে? তখন একজন স্থাপক আছে, বললো যোগ্যতাটা কি? আমাকে তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যোগ্যতা অর্জন করতে হবে না, আমি মানুষ ছিলাম, মেশিন হয়ে যাবো। কি করে হয়? আপনাদের বলে দিন, একটা মানুষকে মেশিন কি করে করা যাবে? সে চাকরি থাকবে না, শিক্ষা থাকবে না, চিকিৎসা থাকবে না, কোনো কিছু ক্ষেত্রেই বিশেষীকরণের দ্বারা সাধারণ মানুষের উপরে উপকার কিছু হবে না। আর মাছ চোলাই বলে একটা কথা আছে, নিশ্চয়ই জানা আছে, বড় মাছ ছোট মাছ গিলে খায়। এখানে কি হবে? যার পুঁজির শক্তি যত বেশি, পয়সার জোর যত বেশি, তত তার চেয়ে কম যারা পয়সা আছে তাদের কম পুঁজির লোককে ফুটিয়ে দেবে। বিশেষীকরণের বিরোধিতা এই কারণে। বিশেষীকরণ মানে হচ্ছে সমস্ত ক্ষেত্রে বেসরকারি মালিকানা, সরকারি মালিকানা বলে কিছু থাকবে না। মানে এক সময় দেখা যাবে ওই যে বলবে তাকেও করে দিলে বেসরকারি, এরকম একটা ভাব আর কি। এটা কথা বললাম। বেসরকারিকরণ মানে হচ্ছে সবটাই জনবিরোধী, মানুষের পক্ষে এরা কেউ না, সাধারণ মানুষের পক্ষে এরা না, একেবারেই না। বেসরকারিকরণ করলে আপত্তি এই জায়গায়।
যে কিছুই থাকবে না মানুষ, সাধারণ মানুষের পক্ষে। ওসব একটা কথা বলি, মনে পড়ে গেল আমাদের দেশের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখার মধ্যে পড়ছিলাম। কোন উপন্যাসকে খেয়াল করতে হচ্ছে, শ্রীকান্ত ছিল আগে লাউ ধরলে, কুমড়ো ধরলে, আম ধরলে, কাঁঠাল ধরলে পল্লীবাসী যার বাড়িতে হতো সে পাড়ার প্রতিবেশীদের বিলি করত। এখন কি করে, রেলপথ হওয়াতে পাঠিয়ে দেয় শহরে, বড় বাজারে। এখন সবই হয়েছে পণ্য, কমোডিটি, অর্থনীতির ভাষায় পণ্য হয়ে গেছে, সবকিছু পণ্য। ফলে এই পণ্যেই পরিণত করতে হচ্ছে সবকিছুকে, সমস্ত কিছুকে কমোডিটি হবে, কমোডিটি হিসেবে সব বিক্রি হবে, এই হচ্ছে বিষয়। ফলে বিশেষীকরণ আমরা চলে সবকিছু কমোডিটি করতে হচ্ছে। যেমন কি আমি কোন সময় মনে করতে পারছি, আমাদের দেশে এখন বৃদ্ধাশ্রম হয়েছে না, শুধু প্রাইভেট, বেসরকারি। ছেলে মেয়ে বাবার কাছে মার কাছে থাকে না, সবাই চলে গেছে বাইরে, শখ করে কেউ গিয়েছে। আর যে পরিযায়ী শ্রমিক কেন যাচ্ছে, এরা বাধ্য হয়ে যাচ্ছে, ঘরের কাছে কোনো কাজ নেই, বাঁচতে হবে, খেতে হবে, তাই যাচ্ছে বাইরে। এবং বেঁচে কি হাল হয়েছে করোনার সময়, আপনারা দেখেছেন, আমি সেটা বলছি না কিছু, কি হাল হয়েছিল, কি পরিস্থিতি হয়েছিল। রাতে রেল লাইনে মাথা দিয়ে শুয়েছিল, কয়েকশত টাকার তলাতে পান চলে গেছে, মাথা ঘুরিয়ে গিয়েছে। এই আমার খুব দুঃখ হয়, এই যে সম্প্রতি বিচারপতি জেলের শেষ পর্যন্ত এসে প্রায় 26,000, ঠিকই অযোগ্য যারা, আমরা একমত অযোগ্যদের এভাবে চাকরি দেওয়া উচিত না, কিন্তু যোগ্য যারা তারাও বলি হয়ে গেল। আমি বলতে চাইছি, হ্যাঁ সবাইকে বাদ দিয়ে দিলাম। আমি বলতে চাইছি বিচারপতি গাঙ্গুলি পদত্যাগ যখন করলেন জাজ হিসেবে, ফোনের একটা করতেই পারেন, যে কোনো চাকরি চলে যেতে পারেন, কিন্তু একটা কথা অত্যন্ত আপত্তিজনক। কি করে বলেন উনি জানেন, বললেন যে গোটা দেশের দুর্নীতির বিরুদ্ধে তার ভাষা যা, সেরা লড়িয়ে, শ্রেষ্ঠ লড়িয়ে হচ্ছে মোদী। উনি অত বড় বিচারপতি খোঁজ রাখেন না, আর উনি বললেন সেরা লড়া দুর্নীতির বিরুদ্ধে, লজ্জা করবো না? ওই যে বন্ড, এই বন্ডের রিপোর্ট যাতে স্টেট ব্যাংক বের করতে না পারে, তার জন্য কম চাপ দিয়েছে ব্যাংকের উপরে। আপনি বলে দিলেন যে এটা সবচেয়ে বিজেপি সবচেয়ে বড় এদের জন্যই 10 বছরে বিকাশ সমাধান, শিক্ষা, সমস্ত কিছু নিয়ে আমি যে বইটা পড়তে বললাম, সবাইকে বলেছি, অনুরোধ করেছি, ও বইয়ের মধ্যে সব দেওয়া আছে, তাদের কি কৃতিত্ব, কত বড় কৃতিত্ব তাদের, ওটার মধ্যে সব দেওয়া আছে, সমস্ত কিছু। এবং তাকে বলছে বিশ্বগুরু, গোটা পৃথিবীর তিনি হবেন গুরু, নেতা হয়ে যাবেন। এই দেশের নেতা মানে ব্যক্তি ছেড়ে তো হয় না, সেই ব্যক্তিটাকে, সেই ব্যক্তি আজকে ভয়ঙ্কর দুর্দিন একবারে, কত দুর্দিন বলে বোঝাতে যাবে না। আর কি যেসব বিচারক তাদের কাজ করেছে, তো রাম মন্দিরের যে অযোধ্যার জায়গাটা, ওইটা দিয়ে তো মুসলিমদের দাবি ছিল, 100 বিচারে কি হলো না, হিন্দুদের দিয়ে দেওয়া হলো। এবং যে বিচারে এটা রায়টা এলো, সে বিচারপতিকে পুরস্কার দেওয়া হলো কি রাজ্যসভার সদস্য করে দিল, এটা করা হলো। এখনকার বিচার ব্যবস্থা তাদের তুলনায় সেই পুলিশের মধ্যে যায়নি, এখন দেখতে পাই, এটুকু বলা যায় সুপ্রিম কোর্টে আর কি, এটুকু বলা যায়। আর মনে রাখতে হবে, আমি যদিও বিরোধী মূলত বলছি, যেহেতু তারা এখন সমস্ত কিছুটা করে যাচ্ছে, ঠিক পিছিয়ে নেই, একই জিনিস, একই মুদ্রার এপিটোপি। ভোটের জন্য হিন্দু করে যাচ্ছে, এর মুসলিম করে যাচ্ছে, তার বাদে মুসলিমদের কোনো দাম নেই। মুসলিমদের আলাদা করে কোনো সুযোগ সুবিধা কিচ্ছু দেওয়া হয়নি, কিচ্ছু না। প্রশাসনের খবর নিয়ে রাখবো, সরকারি অফিস, স্কুল, কলেজ, সব জায়গায় মুসলিম শিক্ষক
সরকারি কর্মচারী সরকারি অফিসের কজন আছে, হিসাব নেওয়া হতো। এইগুলো বেশি বেড়েছে, একটু বাড়েনি, একটু না, যা ছিল তার জন্য কিছু কমে গেছে। তৃণমূল কংগ্রেসের পার্থক্য কিন্তু নেই। ওরাও পুঁজিপতি সরকারের, ওরা যেমন বিদ্যুতের গোয়েন্দা সিএসসি মালিক, সেই সিএসসি মালিককে বিদ্যুৎ নিয়ে কম সুযোগ দেওয়া হচ্ছে, ইলেকট্রিক চার্জ বাড়িয়ে দেওয়া হচ্ছে, বিদ্যুতের দাম বাড়িয়ে দিচ্ছে। সবচেয়ে বেশি দাম বিদ্যুতের, সবচেয়ে বেশি কে? ফলে আমরা মনে করি যেসব দলগুলো আজকে আসলে নেমেছে, সব দলগুলোর একমাত্র কাজ হচ্ছে পুঁজিপতির সাথে সেবা করা। এই জন্য আমরা এদেরকে বলি পলিটিক্যাল ম্যানেজার, রাজনৈতিক দিক থেকে ম্যানেজ করে তাদের কাজ। তারা যাতে সুখ স্বচ্ছন্দে কল্পনা করতে পারে, তাদের কাজ এইটুকু বল। লাস্ট কোশ্চেন, বর্তমানে আমাদের করণীয় কি? আমরা মনে করি আমাদের দল না করুন, আমাদের দল করতে হবে না। আমরা আবেদন করবো রাজনীতিটাকে ভালো করে বুঝুন। রাজনীতি বুঝি না, জানি না, এটা দয়া করে এটা বলবো না। রাজনীতিটা বুঝুন, রাজনীতি বোঝার চেষ্টা করেন না বলে এটা সব আপনাদের মাথায় কাঁচা ভেঙে খাচ্ছে। কোনকার রাজনীতি বুঝুন, মেনে আমরা যে পথে গণ আন্দোলন করতে চাচ্ছি সেই পথে আপনারাই যোগ দিয়ে আন্দোলন করুন। পাড়ায় পাড়ায় গণ কমিটি করুন, বিদ্যুতের বিরুদ্ধে, শিক্ষানীতির বিরুদ্ধে, মূল্যবৃদ্ধির বিরুদ্ধে, সমস্ত কিছুর বিরুদ্ধে প্রতিবাদী কমিটি করুন, গণ কমিটি করে তুলুন, আন্দোলন করুন। আমাদের সাহায্য চাইলে আমরা অবশ্যই যাব। আন্দোলন করবেন, মিছিল করবেন, প্রশাসনের বিরুদ্ধে, বিজয়ের বিরুদ্ধে, বিরুদ্ধের বিরুদ্ধে, আমাদের ডাকলে পুলিশ সামনে আমাদের কর্মীরাই থাকবে। আন্দোলনগুলো করুন। আন্দোলন করতে করতে একদিন শেষ লড়াই, বিপ্লবী লড়াই শুরু হবে। এখন একমাত্র কাজ গণ আন্দোলন গড়ে তোলা। গণ আন্দোলনের সৈনিক হিসেবে সবাই এগিয়ে আসুন, গণ আন্দোলনের পরীক্ষিত কর্মী হন, এটাই আমরা চাই। আমাদের বই পড়ুন, আমাদের বক্তব্য জানুন। মানুষ হিসেবে সত্যিকারের মর্যাদাকে অর্জন করা যায়। শরৎচন্দ্রের কথাটা মনে রাখবেন, এটি শেষ করবো আমি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলছেন, মানুষের মরণ দেখলে আমার বড় দুঃখ হয় না। সঠিক কোটেশনটা আমাদের নাম হতো, সঠিক শব্দগুলো তৈরি করতে পারলাম না, যতটুকু মনে পড়ছে। আমার দুঃখ হয় মনুষ্যত্বের মরণ দেখে। মানুষ তো পারবে মরণশীল, মনুষ্যত্ব যদি মরে যায়, মানুষের দেহরূপে যারা ঘুরে বেড়াচ্ছে তার কি হবে? মনুষ্য যদি না থাকে, স্নেহ, প্রীতি, ভালোবাসা, ন্যায়বোধ, অন্যায়ের প্রতিবাদী মন, এগুলি না থাকে তো মানুষ কি হবে? নিশ্চয় মানুষের তো কোনো কাজে হবে না, তো একেবারেই হবে না। ফলে আপনাদের কাছে এটাই সর্বরা বন্ধ করার সিদ্ধান্ত যেটা বলছেন, মুক্তি যখন হবে মর্যাদার সঙ্গে, সম্মানের সঙ্গে মৃত্যুবরণ করুন, এবং এই মর্যাদার সঙ্গে বাঁচার মরার রাস্তা একটি খোলা আছে, যাতে বিপ্লবী গণ আন্দোলনে অংশগ্রহণ করা। তার মধ্য দিয়েই সত্যিকারের মনুষ্যত্বের পরিচয় করতে হবে, এটাই তিনি বলেছেন। আমি আবেদন করতাম শিক্ষা নিয়ে মনুষ্যত্বের সাধনা হোক। তার দলটাকে বুঝুন, রাজনীতিটা বুঝুন, আপনার মনুষ্যত্বের সাধনা করুন, এটা তাদের কাছে আমার আবেদন। এটুকু বলি, শেষ করছি। নমস্কার।